জার্মানিতে প্রায় ৩ লাখের বেশি মানুষ রান্নার কাজে নিযুক্ত আছেন। একজন কুক মাসে প্রায় ২,৭৯০ ইউরো আয় করেন, যা নেট হিসেবে দাঁড়ায় প্রায় ১,৯৩২ ইউরো। তাদের জীবনযাত্রা মধ্যবিত্ত পর্যায়ে পড়ে, যেখানে প্রতিদিনের চাহিদা মেটানো সম্ভব হলেও সঞ্চয়ের সুযোগ কম। জার্মানিতে প্রায় ৪ লাখের বেশি ডাক্তার রয়েছেন। একজন ডাক্তার মাসে গড়ে ৭,৪১২ ইউরো আয় করেন, নেট হিসেবে যা দাঁড়ায় প্রায় ৩,৯৫১ ইউরো। তাদের জীবনমান উন্নত, তবে তাদের কাজের চাপ অত্যন্ত বেশি এবং মানসিক দিক থেকে খুবই চ্যালেঞ্জিং। জার্মানিতে প্রায় ২৫,০০০ রাজনীতিবিদ আছেন যারা দেশের নীতি নির্ধারণ ও প্রশাসনিক কাজে নিয়োজিত। একজন রাজনীতিবিদ মাসে প্রায় ১০,০০৫ ইউরো আয় করেন, নেট হিসেবে যা দাঁড়ায় প্রায় ৫,১২২ ইউরো। প্রায় ৯ লাখের মতো শিক্ষক জার্মানির বিভিন্ন স্কুলে কর্মরত। একজন স্কুল শিক্ষক মাসে ৪,১৯৮ ইউরো আয় করেন, নেট হিসেবে যা প্রায় ২,০৪০ ইউরো। জার্মানিতে প্রায় ৪ লাখ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেন। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাসে প্রায় ৬,০৪০ ইউরো আয় করেন, নেট হিসেবে যা প্রায় ৩,০৬৪ ইউরো। এই আয়ে তারা বেশ আরামদায়ক জীবনযাপন করেন, বড় অ্যাপার্টমেন্ট বা বাড়ি কিনতে সক্ষম হন। জার্মানিতে প্রায় ৩,২৫,০০০ পুলিশ কর্মকর্তা রয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা মাসে প্রায় ৩,০৪০ ইউরো আয় করেন, নেট হিসেবে যা দাঁড়ায় প্রায় ২,৫৩০ ইউরো। পুলিশদের জীবন বেশ কঠিন, তাদের শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জার্মানিতে প্রায় ২ লাখের মতো বেকারিতে কাজ করা কর্মী রয়েছেন। একজন বেকারিতে কাজ করা ব্যক্তি মাসে প্রায় ৪,৫৮১ ইউরো আয় করেন, নেট হিসেবে যা প্রায় ৩,০৬৭ ইউরো। তাদের কাজ কঠিন এবং দীর্ঘ সময় ধরে করতে হয়, কিন্তু আয়ের মাধ্যমে তারা একটি মধ্যবিত্ত জীবনযাপন করেন। জার্মানিতে প্রায় ১,৪০,০০০ বাস ড্রাইভার আছেন। একজন বাস ড্রাইভার মাসে প্রায় ৩,১৬০ ইউরো আয় করেন, নেট হিসেবে যা প্রায় ২,৪৮৬ ইউরো। তাদের কাজের সময়সূচি কঠিন এবং দীর্ঘ হতে পারে, তবে তারা সাধারণত একটি স্থিতিশীল জীবনযাপন করেন। জার্মানিতে প্রায় ২ লাখ বিজ্ঞানী বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করেন। একজন বিজ্ঞানী মাসে প্রায় ৫,০৩৫ ইউরো আয় করেন, নেট হিসেবে যা প্রায় ৩,০২৭ ইউরো। তারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত জীবনযাপন করেন, যেখানে তাদের গবেষণা তাদের জীবনের কেন্দ্রবিন্দু। জার্মানিতে প্রায় ১,২০,০০০ ময়লা সংগ্রাহক কাজ করেন। একজন ময়লা সংগ্রাহক মাসে প্রায় ৩,১৫৪ ইউরো আয় করেন, নেট হিসেবে যা প্রায় ২,৮৭১ ইউরো। তাদের কাজ কঠিন ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং হলেও তারা মধ্যবিত্ত শ্রেণীতে পড়েন এবং একটি স্থিতিশীল জীবনযাপন করেন। জার্মানির সেনাবাহিনীতে প্রায় ২,৫০,০০০ সৈন্য ও অন্যান্য কর্মী রয়েছেন। একজন সামরিক কর্মী মাসে প্রায় ৩,৪৮৪ ইউরো আয় করেন, নেট হিসেবে যা প্রায় ৩,৪১৭ ইউরো। তারা নিরাপত্তা এবং সুশৃঙ্খল জীবন যাপন করেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সুরক্ষার দায়িত্বে রয়েছেন। জার্মানিতে প্রায় ২ লাখ কৃষক কাজ করেন। একজন কৃষক মাসে প্রায় ১,০৯৬ ইউরো আয় করেন, নেট হিসেবে যা প্রায় ১,৪৩৯ ইউরো। কৃষকদের জীবন অত্যন্ত কঠোর পরিশ্রমের এবং তাদের আয় কম হওয়ায় তাদের জীবনযাত্রা নিম্নমধ্যবিত্ত স্তরে পড়ে। জার্মানিতে প্রায় ১,২০,০০০ অধ্যাপক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। একজন অধ্যাপক মাসে গড়ে ৬,০৯৬ ইউরো আয় করেন, নেট হিসেবে যা দাঁড়ায় প্রায় ৪,৬৬৯ ইউরো। অধ্যাপকদের কাজের দায়িত্ব যেমন গবেষণা, তেমনি ছাত্রদের শিক্ষা দেওয়ার গুরুদায়িত্ব পালন করতে হয়। জার্মানিতে প্রায় ১.৫ লাখ নরসুন্দর বারবার কাজ করছেন, যারা মানুষের সৌন্দর্য ও সেবা প্রদান করেন। একজন বারবার মাসে প্রায় ২,৪৪০ ইউরো আয় করেন, নেট হিসেবে যা প্রায় ১,৬৬০ ইউরো। তাদের কাজের সময় বেশ দীর্ঘ এবং শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়। এখন আমরা সকল বর্ণিত পেশার তুলনা একটি চার্টের মাধ্যমে একসাথে দেখানোর চেষ্টা করছি। এই চার্টে দেখতে পাচ্ছেন বিভিন্ন পেশার তারতম্য। বেতন কাঠামোতে বৈষম্য থাকলেও জীবনযাত্রার বৈষম্য খুব সামান্যই পরিলক্ষিত হয় জার্মানিতে। এই ধরেন একজন সায়েন্টিস্ট এর প্রকৃত বেতন মাসে ৫,০৩৫, কিন্তু ট্যাক্স এবং সোশ্যাল দায়ভার বাবদ সরকার কেটে নিচ্ছে ২,০০০, তার মানে মাস শেষে একজন সায়েন্টিস্ট অ্যাকাউন্ট পাচ্ছে ৩,০২৭ ইউরো। অন্যদিকে একজন বাস ড্রাইভার এর প্রকৃত বেতন ৩,১৬০ ইউরো, তাকে ট্যাক্স এবং সোশ্যাল দায়ভার বাবদ দিতে হচ্ছে ৬৮০ ইউরো, তার মানে একজন বাস ড্রাইভার মাস শেষে ২,৪৮৬ ইউরো পাচ্ছেন। এ থেকে আর একটা জিনিস বোঝা যায়, জার্মানিতে ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ বেতন পাওয়ার আগেই সেখান থেকে ট্যাক্স কেটে নেওয়া হয়, তারপরে নেট টাকাটা বেতন হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
তার মানে একজন সায়েন্টিস্ট এবং বাস ড্রাইভারের বেতন পার্থক্য 550, যা খুবই সামান্য পার্থক্য। এ থেকে আমরা বুঝতে পারি বেতন এবং পেশা অনুযায়ী ট্যাক্স ও সোশ্যাল দায়ভার পরিবর্তন হয় জার্মানিতে, যার ফলে এখানকার মানুষের জীবনমানের তারতম্য বা পার্থক্য খুব সামান্যই হয়ে থাকে। এখন প্রশ্ন হল, মানুষ তাহলে কেন সায়েন্টিস্ট হতে চাইবে যদি বেতনের পার্থক্য এত কম হয়ে থাকে? আসলে এখানে মানুষ ইঞ্জিনিয়ার, ডক্টর বা সায়েন্টিস্ট হয়ে থাকে অর্থ উপার্জনের জন্য নয়। প্রকৃতপক্ষে তারা এই বিষয়গুলো কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং সেই বিষয়গুলোতে তাদের আগ্রহ এবং তাদের মস্তিষ্ক ভালো কাজ করে থাকে, এই জন্যই তারা ইঞ্জিনিয়ার, ডক্টর বা সায়েন্টিস্ট পেশায় কাজ করে থাকেন। এছাড়া সকল কাজ করতে মেধার দরকার হয়, সহজ বা কঠিন বলে কিছু নেই। অন্যদিকে যাদের মনোযোগ পুঁথিগত বিদ্যা বা বিজ্ঞানের দিকে আগ্রহ না থাকে তারা সাধারণত অন্যান্য পেশায় নিয়োজিত থাকেন। আমরা প্রায়ই বলে থাকি সকল পেশাই সমান, কোনো পেশাকেই ছোট করে দেখার কিছু নেই। আসলে আমরা শুধু এই কথাটা বলার জন্যই বলে থাকি, কিন্তু এই কথাগুলোর বাস্তব উদাহরণ উন্নত দেশে সৃষ্টি করে থাকেন, আর এই জন্যই তারা উন্নত দেশে পরিণত হয়েছেন। এই চারটি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন সকল পেশার মধ্যে যারা নরসুন্দর বা আমাদের দেশে মুচি বলে থাকেন বা ইংলিশে বলে বারবার, এই পেশা এবং যারা কৃষক তাদের বেতন তুলনামূলকভাবে কম। এই যেমন একজন নরসুন্দর মাসে 1,660 ইউরো উপার্জন করে থাকেন, অন্যদিকে একজন কৃষক 1,439 ইউরো উপার্জন করে থাকেন। তারপরেও বলতে হয় এই অর্থ অনেক কম হলেও একজন কৃষককে কখনো বাসা ভাড়া দিতে হয় না বা খাবার খরচ তার তুলনামূলকভাবে খুবই কম, কারণ সে তো নিজেই কৃষক এবং সে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিজেই উৎপাদন করে থাকেন, যার ফলে সে যেটা ইনকাম করেন এটা তার জন্য এক্সট্রা ইনকাম হয়ে থাকে এবং এই টাকা দিয়েই সে বছরে 2 বার পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে থাকেন তার পরিবার পরিজন নিয়ে। ঠিক একই রকম প্রযোজ্য যে মানুষটি নরসুন্দর হিসেবে কাজ করে থাকেন। এছাড়া যারা অল্প অর্থ উপার্জন করে থাকেন বা যারা বেকার, তাদেরকে সরকারিভাবে অর্থ সাহায্য প্রদান করা হয়ে থাকে যাতে তাদের জীবনযাত্রার মান ও অন্য সবার মতো স্বাভাবিক থাকে। এ থেকে আমরা বুঝতে পারি জার্মানিতে শ্রেণী বৈষম্য নেই বললেই চলে বা মানুষের মধ্যে জীবনযাত্রার পার্থক্য খুব সামান্যই পরিলক্ষিত হয়। এছাড়া সহজ কিস্তিতে যে কোনো দামি জিনিস যে কেউ কিনতে পারেন, ফলে এখানে যে কেউ চাইলে ভালো ব্র্যান্ডের গাড়ি, ঘড়ি বা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন অনায়াসে। আমাদের দেশে যদি আমরা বেতন বৈষম্য দূর করতে পারতাম তাহলে 18 কোটি মানুষও খুব সুন্দরভাবে ভালোভাবে জীবন যাপন করতে পারত বলে আমি মনে করি।